সামগ্রিকভাবে রাজনীতিতে একটা নেতৃত্বের শূন্যতা চলছে। আর 6 মাসের মাথায় তারা এরকম একটি আসনের ঝুঁকি নেবে না। জামাত ইসলামী তো এতদিন মুক্তিযোদ্ধা বিরোধী হিসাবে গালমন্দ খেয়ে আসছেন, এবং তারা এই কিছুটা একজন মুক্তিযোদ্ধাকে প্রার্থী করে কিছুটা রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। চর্চায় স্বাগত। বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন তা এখন মোটামুটি নিশ্চিত। বিশেষ করে বিএনপি তাদের প্রার্থী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার পরে এখন এই বিষয়টি সবার সামনেই পরিষ্কার, এবং সংসদে বিএনপির 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় বলা যায় যে বিএনপি প্রার্থী হতে চলেছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন, কি তিনি হলে কি হবে, দলের মধ্যে কি অবস্থা দাঁড়াবে, বা জামাতি ইসলামী কেনই বা প্রার্থী দিল, প্রার্থী হিসেবে এমন একজনকে বাছলো কেন, এসব নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আছেন চর্চার সম্পাদক সোহরাব হাসান। সোহরাব হাসান, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। তো প্রথমেই যে প্রশ্নটা, যে রাষ্ট্রপতি হিসাবে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো দলের একজন বর্ষিয়ান নেতাকে বেছে নিল, এইটা নিয়ে আসলে কি দলের মধ্যে কোনো মতপার্থক্য ছিল না? দলে তো আরও বর্ষিয়ান নেতা ছিলেন, মানে মির্জা ফখরুলকে বেছে নেওয়ার কারণটা কি? না, মতপার্থক্য না, কিন্তু বিএনপি নেতৃত্ব চেয়েছে যে এমন একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে তারা দিতে, বা যিনি ভবিষ্যৎ রাষ্ট্রপতি হবেন, যার জাতীয়ভাবে গ্রহণযোগ্যতা আছে, শুধু দলে না, সামগ্রিকভাবে রাজনৈতিক পরিসরে, সাংস্কৃতিক পরিসরে, সামাজিকভাবে যিনি সবার কাছে গ্রহণযোগ্য এবং যাকে সমীহ করে মানুষ, সাধারণ মানুষও। এরকম নেতা কিন্তু খুব বেশি নেই আমাদের। শুধু এটা বিএনপিতে না, সামগ্রিকভাবে রাজনীতিতে একটা নেতৃত্বের শূন্যতা চলছে। এই যে মির্জা ফখরুল, এই যে বিএনপি সিদ্ধান্ত নিতে যে দেরি করলো, তার পিছনে হচ্ছে যে বিএনপিতে ঠিক মির্জা ফখরুলের বিকল্প হতে পারে এরকম নেতা খুঁজতে হয়তো তাদের বেগ পেতে হবে। কারণ মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গে 4টি পদে কিন্তু বিএনপিকে লোক খুঁজতে হবে। দলের মহাসচিব ছিলেন তিনি, ঠাকুরগাঁয়ে যে আসনে তিনি নির্বাচন করেছেন, সেই আসনে একজন নতুন সদস্য নির্বাচিত করতে হবে, মনোনয়ন দিতে হবে দলের পক্ষ থেকে। তিনি দলের স্থায়ী কমিটির সদস্য ছিল, স্থায়ী কমিটির একজন দিতে হবে। তিনি সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, পূর্ণাঙ্গ মন্ত্রী ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রী। আমাদের একটা রেওয়াজ হয়ে আসছে যে যিনি দলের ক্ষমতাসীন দলের মহাসচিবই স্থানীয় সরকার মন্ত্রী হয়ে থাকেন। অনেক জায়গায় সেটা ব্যত্যয় ঘটেছে, তবে মির্জা ফখরুলকে দেওয়ার সারা দেশের নেতাকর্মীর সঙ্গে তার সংযোগটা খুব গভীর। তিনি 16 বছর ধরে কিন্তু 11 সাল থেকে তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিব, প্রথমে, পরবর্তীকালে পূর্ণাঙ্গ মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন 16 সালের দলের সম্মেলনের পর। এবং সেটি এমন একটি বৈরী পরিবেশে, এমন একটি সংকটজনক অবস্থায়, যখন বিএনপি শুধু বিরোধী দলে নয়, বিএনপির নেতৃত্বও কিন্তু এক ধরনের নেতৃত্ব শূন্য ছিল। দলের চেয়ারপারসন জেলে ছিলেন। এই জায়গাটা আমি একটু আসতে চাচ্ছি যে এই বিএনপি, আপনি যেটি বললেন যে 4টি জায়গা মানে ফাঁকা হবে এক মির্জা ফখরুল যদি মানে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে, তো মির্জা ফখরুলের প্রথম যে জিনিসটা সবাই মনে রাখে যে তিনি একটি দলকে 16 বছর টেনে নিয়ে গেছেন, যেখানে চেয়ারপারসন বা ভারপ্রাপ্ত চেয়ারপারসন অনুপস্থিতিতে দলের হাল ধরার যখন কেউ ছিল না, বিএনপি যখন চরম সংকটের মধ্যে দিয়ে চলেছে, সেই রকম সময়ে মির্জা ফখরুল কিন্তু দলকে এক রাখতে পেরেছিলেন বা দলটাকে চালিয়ে নিয়ে যেতে পেরেছিলেন। এখন মির্জা ফখরুলের বিকল্প নেতা কি বিএনপি এই মুহূর্তে বিএনপির মধ্যে আছে, বা বিএনপি কি পাবে? মানে কোনো জায়গায় তো শূন্য থাকে না, মহাসচিবের জায়গায় আরেকজন নিশ্চয়ই দায়িত্ব পালন করবেন। যেমন এর আগের যিনি মহাসচিব ছিলেন, তার
তারপর মির্জা ফখরুল প্রথমে ভারপ্রাপ্ত, পরবর্তীকালে পূর্ণাঙ্গ মহাসচিব হয়েছেন। এখনও আমাদের যেটি ধারণা এবং যেটি সংবাদ মাধ্যমে বিভিন্ন বিএনপির সূত্রে জানা গেছে, সেটা হচ্ছে যে এই মুহূর্তে একজন ভারপ্রাপ্ত মহাসচিব হবেন। এরপর সম্মেলন করার পর, দলের কেন্দ্রীয় সম্মেলন করার পর হয়তো তিনি পুরোপুরি দায়িত্ব পাবেন। সেক্ষেত্রে যে কয়েকজনের নাম বেশ আলোচিত হচ্ছে, তার মধ্যে দলের সিনিয়র মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী, রুহুল কবির রিজভী। আরেকটি নাম আসছে, তিনি সরকারে খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে এবং সংসদেও, সেটা সালাউদ্দিন আহমদ। এই দুজনের মধ্যেই একজনকে বেছে নেওয়া হবে। তবে সেক্ষেত্রে যদি দলের সঙ্গে সংযোগ, দলের নেতাকর্মীদের আস্থার বিষয় আসে, সেখানে হয়তো রিজভী এগিয়ে থাকবেন। তো এই দুইজনের মধ্যে একজন এগিয়ে থাকলেন, কিন্তু তাহলে কি রিজভীকে আমরা আপনার মানে যে ধারাক্রম এদেশে চলে যাচ্ছে, যে একই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয় ফাঁকা হয়ে যাচ্ছে, তো স্থানীয় সরকার মন্ত্রণালয় কি তাহলে কি রিজভীকে নেয়ার বা এরকম কোনো জিনিস হতে পারে কিনা? কারণ তিনি ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা হিসেবে যুক্ত আছেন। তাহলে সেক্ষেত্রে কি তাকে আনা যায়? তিনি তো এমপিও না। বিএনপি নেতৃত্ব এটা সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, একটা হচ্ছে যে তিনি এমপি নন, তাই এ ধরনের একটি পদে, প্রধানমন্ত্রীর পরেই যাকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে মন্ত্রী ভাবা হয়, স্থানীয় সরকার মন্ত্রী, সেখানে অনির্বাচিত ব্যক্তিকে, অনির্বাচিত নেতাকে এই দায়িত্ব দেবে বলে মনে হয় না। তাহলে তাকে অন্য কোনো উপনির্বাচনে নির্বাচিত করে দেওয়া হবেন। আর সম্প্রতি আপনারা দেখেছেন যে উপনির্বাচনে ব্রিটেনে যিনি এমপিও ছিলেন না, উপনির্বাচনে তিনি নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। এক্ষেত্রে মানে বিএনপির বিভিন্ন সূত্র থেকে যতটা জানা যায় যে তিনি হয়তো দলেরই দায়িত্ব নেবেন। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গত 11-12 বছরের অভিজ্ঞতার কারণেই তাকে একই সঙ্গে দুটো দায়িত্ব দেওয়া হয়েছে। এবং আমাদের রাজনীতিতে মনে হয় যে বিএনপির রাজনীতিতে কিন্তু দীর্ঘদিন অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী দলের মহাসচিব ছিলেন, কিন্তু তিনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব নেননি জিয়াউর রহমানের সময়। পরবর্তীকালে তিনি আবার মহাসচিব ছিলেন না, তিনি মন্ত্রী হয়েছেন এবং রাষ্ট্রপতি হয়েছেন। তা বিএনপি নেতৃত্বকে এটা ভাবতে হবে। আবার দলে তো এর বাইরে জ্যেষ্ঠ নেতাও আছেন, সেখানে হয়তো কোনো জ্যেষ্ঠ নেতাকে, মানে বয়সের দিক থেকে জ্যেষ্ঠ বলছি, নেতাকেও এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে পারেন। আরেকটি বিষয় যে এই কথাটি বারবার উঠে আসছে, যেটা নিয়ে একটা বিরোধিতা, যে পারিবারিক রাজনীতির একটা মানে পরিবারতন্ত্রের যে মানে একটা চলমান যে ব্যবস্থা, সেই ব্যবস্থা থেকে বেরিয়ে আসার, মানে মির্জা ফখরুল আর আসন শূন্য হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে আলোচনা আসছে কিন্তু তার মেয়ের নাম, এবং এখন পর্যন্ত অন্য কেউ কিন্তু সেই ক্ষেত্রে মানে উঠে আসেনি। বিএনপি কি ক্ষমতায় থেকে এই ধরনের মানে পরিবারতন্ত্রের উদাহরণ থেকে কি বেরিয়ে আসতে পারবে বলে আপনি মনে করেন? আপনি বলছেন শুধু তার মেয়ের নাম না, তার ছোট ভাই, তিনি কিন্তু ঠাকুরগাঁও বিএনপির সভাপতি, তার নামও এসেছে। এখন যদি ভাই বা মেয়ে যিনিই হন, সেটা কিন্তু পরিবারের মধ্যেই থাকবে। আবার পরিবারে যদি যোগ্য প্রার্থী থাকেন, তাহলে তিনি কারো আত্মীয়র কারণে বা মেয়ে হওয়ার কারণে বা ভাই হওয়ার কারণে তিনি মনোনয়ন বঞ্চিত হবেন, সেটাও কিন্তু কাম্য নয়। তাহলে অভিযোগ দেখতে হবে থেকেই যাচ্ছে। না, অভিযোগ থেকেছে, কিন্তু এখানে হচ্ছে আমাদের সার্বিক রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা, রাজনৈতিক অনুশীলনের ঘাটতি। কারণ এভাবে নেতৃত্ব তৈরি করা হয়নি। নেতৃত্ব তৈরি করা হয় ব্যক্তিকে ঘিরে, মানে ব্যক্তির চারপাশে যিনি থাকেন, মানে বড় নেতার, ওভাবেই নেতৃত্বটা তৈরি করা হয়। যদি ধরেন সেখানে ঠাকুরগাঁয়ে যদি একাধিক যোগ্য নেতা থাকতেন যিনি নির্বাচিত হবেন, আবার এখানে একটি দেখার বিষয়, সেখানে কিন্তু জামাত অধ্যুষিত এলাকা, এবং জামাতের যিনি প্রার্থী ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে, তিনি অনেক ভোট পেয়েছেন। সুতরাং সেখানে কিন্তু দল দেখবে এই মুহূর্তে 6 মাসের মাথায়
বা নির্বাচন হতে আরও হয়তো 1-1.5 মাস দেরি হবে। 6 মাসের মাথায় তারা এরকম একটি আসনের ঝুঁকি নেবে না যে যাতে বিরোধী দল থেকে নির্বাচিত হতে পারেন, সুবিধা পান। সুতরাং আমার মনে হয় না যে এখানে এই পরিবারতন্ত্রের বিষয়টি বাধা হয়ে থাকবে। তো এবার একটু মানে প্রধান বিরোধী দলের কথা আসি, জামাতে ইসলামী। তারা মানে আমরা সাধারণভাবেই ধারণা ছিল যে যেহেতু বিএনপির 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা আছে, সেক্ষেত্রে কেউ প্রার্থী দেবেন না, নির্বাচন হয়তো হবে না। কিন্তু জামাতে ইসলামী, যাদেরকে সবসময় মুক্তিযুদ্ধের বিরোধী বলে তাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো বিএনপি, আওয়ামী লীগ সহ সবাই তাদেরকে দিয়েছে, লেবেল দিয়েছে, এবং সর্বক্ষণ বিএনপি, এবং এটা প্রমাণিত। সেই জায়গায় যারা একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে প্রার্থী করে কি বাড়তি, যেখানে তারা জানে যে তাদের পরাজয় নিশ্চিত, সেখানে কি বাড়তি সুবিধা তারা রাজনৈতিক থেকে নিতে চাচ্ছে? না, এখানে দুটো দিক। একটা হচ্ছে যে কেন তারা প্রার্থী দিল, এটা আসে 1991 সালের পর আর রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়নি, নির্বাচন হয়েছে, একক প্রার্থী তিনি জয়ী হয়ে গিয়েছেন। এখানে একটি হচ্ছে যে জামাত ইসলামীর নেতৃত্বের বা নেতাদের যে ভাষাভঙ্গি বা তাদের যে বক্তৃতা বিবৃতি, তাতে তারা কিন্তু একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে যে কোনো কিছুই বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। সেটি রাষ্ট্রপতি নির্বাচন হোক বা পরবর্তীকালে সংবিধান সংশোধনের যে উদ্যোগ সরকার নিয়েছে সেক্ষেত্রে হোক। বিরোধী দল কিন্তু সংবিধান সংশোধন কমিটিতে, বিশেষ কমিটিতে কোনো সদস্য দেয়নি, অর্থাৎ তারা এটি নিয়ে কিন্তু তার প্রতিবাদ জারি রাখবে, সেটি সংসদের ভিতরে বাইরেও। আর রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়ার একটা বড় কারণ সেটা হচ্ছে যে বিএনপি যা করছে, অর্থাৎ ক্ষমতাসীন দল বা সরকার যা করছে, সেটা যে তারা অবনত মস্তকে মেনে নিচ্ছে না, তারা যে এটি তাদের এরা যে প্রতিবাদ করছে, প্রতিবাদ হিসেবেই তারা প্রার্থীকে নিয়েছেন। এখন বলা যাবে যে কেন খেতাবপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধাকে নিলেন? এখন ওই খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তো 11 দলীয় জোটের সদস্য, এবং আরও যেটি কৌতূহলের বিষয় সেটা হচ্ছে যে জামাত ইসলামী তো এতদিন মুক্তিযোদ্ধা বিরোধী হিসাবে গালমন্দ খেয়ে আসছেন, এবং তারা এই কিছুটা একজন মুক্তিযোদ্ধাকে প্রার্থী করে কিছুটা রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। নিতে পারবেন কি পারবেন না সেটা না, তারা বলবেন যে তোমরা আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী বলো, কিন্তু আমরা তো একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রপতি পদে দিয়েছি। কিন্তু এখানে আমাদের রাজনীতি তো সুস্থ ধারায় চলে না। দেখুন, এতদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে জামাত ইসলামকে কোথাও ন্যায্যভাবে সমালোচনা করা হচ্ছে, কোথাও অন্যায্যভাবে। কিন্তু আজকে যখনই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির তখনও আজকেই সিদ্ধান্ত হয়েছে, কিন্তু এই সিদ্ধান্ত হওয়ার আগেই জামাত ইসলামের সমর্থকদের পক্ষ থেকে নানাভাবে কিন্তু তারা এটা লেবেল লাগানোর চেষ্টা করছে যে আমরা একজন মুক্তিযোদ্ধাকে দিয়েছি, কিন্তু বিএনপি তো কোনো একজন মুক্তিযোদ্ধাকে দেয়নি, বরং সেখানে কিন্তু তারা অনেক অপবাদও দিয়েছেন। কেউ কিন্তু কোনো ক্ষেত্রেই, আমরা মনে করি রাজনীতিতে এই যে পুরুষানুক্রম আনা বা পিতা কি করেছেন তার দায় পুত্রের উপর চাপানো, এটা যদি জামাতের ক্ষেত্রে হয় সেটাও উচিত না। এটা রাজনৈতিক সংস্কৃতির বিপরীত। তা আমরা আশা করব যে রাষ্ট্রপতি নির্বাচন তো 20 আগস্ট হয়ে যাবে, এর মধ্যে এই যে ব্যক্তিগত অর্থাৎ ব্যক্তিকে সামনে এনে কাদা ছড়াছড়ি বা তার বংশ পরিচয় এনে এটি কোনোভাবেই উচিত না। একসময় বাংলাদেশে যারা প্রগতিশীল রাজনীতি করেন, যারা আওয়ামী লীগ বিএনপি করেন বা অন্য বা বামপন্থী রাজনীতি করেন, তাদের পিতৃপুরুষরা একসময় মুসলিম লীগ করতেন। এখন মুসলিম লীগের হিসাবে আপনি গালাগাল করলেন যে মুসলিম লীগের ছেলে, মানে এটাই তো উচিত না। কথা হচ্ছে ওই ব্যক্তি কী করেছেন, কারণ আমাদের তো অনেক মুক্তিযোদ্ধা পরবর্তীকালে তাদের জনবিরোধী ভূমিকা আমরা দেখেছি, এবং সেই সমালোচনা তাদের নিতে হবে। আবার যদি কেউ দায় স্বীকার করে, 71-এ মুক্তিযুদ্ধে তারা বিরোধিতা করেছে, সেই দায় স্বীকার করে তারা জনগণের সমর্থন পাওয়ার চেষ্টা করলে সেটারও বাধা দেওয়ার কিছু নেই, সেটাও বিরোধিতা করার কিছু নেই। কারণ জামাত ইসলামী তো সবাই জানে যে তারা 71-এ মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে, তারপরও তো সেই দল থেকে উল্লেখযোগ্য
প্রায় 67 জন 68 জন সদস্য নির্বাচিত হয়েছেন সরাসরি ভোটে। পরবর্তীকালে তো নারী সংরক্ষিত আসনে আরও বেশি। আর সব মিলেই বিরোধী দলের আসন সংখ্যা, বিরোধী জোটের আসন সংখ্যা 90। তবে এই রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, কিন্তু এই প্রতিযোগিতা যাতে সুস্থ ধারায় প্রবাহিত হয় সেটি কাম্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এখন এ পর্যন্তই, দেখা হবে পরের পর্বে।